দ্য ব্ল্যাঙ্ক স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আজ আপনারা শুনবেন বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা গল্প ভাঙা মন্দিরের অভিশাপ। শুনতে থাকুন আজকের গল্প। মানুষের জীবনে এমন এক একটা ঘটনা ঘটে যা তার আপাত সাধারণ দৈনন্দিন জীবনযাত্রাকে ভেতরে ভেতরে তছনছ করে দেয়। বাইরে থেকে দেখে তা বোঝা না গেলেও যার উপর দিয়ে ঝড়টা যায় তার পক্ষে জীবনে নতুন করে ঘুরে দাঁড়ানোটা বেশ কঠিন হয়ে পড়ে। না, এইসব দার্শনিক ভাবনা অকারণে আমার মাথায় আসেনি। গত কয়েকদিন ধরে আমার বন্ধু সমুদ্রের ওপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে তা খুব ঘনিষ্ঠ সাক্ষী হিসেবে আমি আর অন্য বন্ধুরা তিলে তিলে উপলব্ধি করেছি এই কথাগুলো। হেয়ালি না করে স্পষ্ট করেই ঘটনাটা বলি তাহলে। পাড়ার রক পাঁচ বকাটে ছোড়া বলতে মধ্যবয়স্ক কাকু জেঠুরা যাদের বোঝা, আমি আর আমার বন্ধুরা এক কথায় তাই। ঘরের খাই আর সারাদিন বনের মোস্তারাই। অবশ্য বনের মোস্তারানোর মধ্যে রাত বিরেতে ওই কাকু জেঠুরা অসুস্থ হয়ে পড়লে হসপিটালে নিয়ে দৌড়ানো থেকে শুরু করে তাদের জন্য রক্ত দেয়া অবধি সবই পড়ে। আমাদের মধ্যে কেউ স্কুলের গণ্ডি পার করেনি, কেউ বা গ্র্যাজুয়েট, তবে ওসবে আর কিছু যায় আসে না। অন্ধকার আমাদের ভবিষ্যতের গণ্ডি ছাড়িয়ে বর্তমানকে আবৃত করে ফেলেছে। অজানা অচেনা যে কেউ আমাদের দেখে বলে দেবে এদের সামনে এক বিশাল শূন্যতা ছাড়া আর কিচ্ছু নেই। সকালে ঘুম থেকে উঠে পাড়ার মোড়ের চায়ের দোকানে আড্ডা দিয়ে শুরু হয় আর শেষ হয় রাত 11টা অবধি এক চিলতে ক্লাব ঘরে ক্যারাম পেটানো দিয়ে। গত 3 বছর ধরে এই রুটিন চলছিল, তবে তারপরেই ব্যাপারটা একটু অন্য চেহারা নিল আমাদের বন্ধু সমুদ্র প্রেমে পড়ার পর। প্রেম না না, বলাটা একটু ভুল হলো। প্রেমে পড়াটা আমাদের কাছে নতুন নয়। পাড়ায় নতুন ভাড়াটে এলে বা নবনির্মিত ফ্ল্যাট বাড়িতে নতুন বাসিন্দা এলে আর তাদের ঘরে আমাদের কাছাকাছি বয়সের মেয়ে থাকলে তাদের প্রেমে পড়াটা ছিল আমাদের নৈতিক দায়িত্ব। ঘুরিয়ে ফিরিয়ে এক একজনের অথবা একসাথে দুজনের প্রেমে ওঠা পড়া লেগেই থাকতো। কখন সে প্রেম মেয়ের সন্ডাগন্ডা বাবাকে দেখে, অথবা দামি বাইকে চড়া বাইসেপ বাগানো বয়ফ্রেন্ডকে দেখে, কিংবা মেয়ের তাচ্ছিল্যের সামনেই আস্তে আস্তে বিন্দু হতে হতে মিলিয়ে যেত। এর কোনোটাই যদি না হতো সেক্ষেত্রে কপাল বাঁধা হয়ে দাঁড়াতো, কারণ পথ পরিষ্কার দেখে প্রেমিকটির সাহস বেড়ে যেত আর বেশিরভাগ সময়ই প্রেমের প্রস্তাব দিতে গিয়ে হাতের চড় অথবা মুখের ঝড়ের সামনে পড়ে পালাবার পথ পেত না। তবে এসব জেনেও বারবার প্রেমে পড়াটাই ছিল আমাদের একঘেয়ে জীবনের বিনোদন। সমুদ্রের প্রেমটাও এমনই হতো যদি না অঙ্কিতা মানে সমুদ্রের প্রেমিকা আচমকা তার প্রস্তাবে রাজি হয়ে যেত। আমাদের 5 জনের বড় বড় বিস্মিত চোখের সামনে অঙ্কিতা সমুদ্রের প্রস্তাবে এক কথায় সলজ্জ এসে হ্যাঁ বলল। আমরা সমুদ্র প্রথমটা কেমন ভ্যাবলার মতো তাকিয়ে রইল। তারপর যখন বুঝলো ব্যাপারটা ঠাট্টা নয়, তখন টলতে টলতে এসে বসে পড়ল আমাদের পাশে। এরপর দিনের পর দিন আমাদের গবেষণার একটাই বিষয়, অঙ্কিতার মতো সুন্দরী বিদুষী সমুদ্রের মধ্যে কি দেখলো। মনে মনে আমারও একটু আফসোস হয়েছিল বই কি, আমি যদি আগে প্রস্তাব দিতাম তাহলে হয়তো। আমি হলপ করে বলতে পারি বাকিদেরও এমনই কিছু মনে হয়েছিল। যাই হোক, শত্রুর মুখে ছাই দিয়ে সমুদ্র আর অঙ্কিতার প্রেম গভীর হচ্ছিল। সমুদ্র আস্তে আস্তে সিরিয়াস টাইপ হয়ে যাচ্ছিল। আড্ডায় আসা কমিয়ে দিয়েছিল। একদিন ওকে বাড়িতে ডাকতে গিয়ে নিজের চোখে দেখলাম ওর বিছানার উপর উপুর করে রাখা কম্পিটিটিভ পরীক্ষার বই। আমাদের মনে ওর জন্য বিতৃষ্ণা জমা হচ্ছিল। বাকি 5 জনের আড়ালে সমুদ্রের নামের বদলে মজনু, মির্জাফর এসব বলে সম্বোধন করতে শুরু করলাম। নিয়ম করে দিনের একটা সময় আমাদের কাছে আসতো বটে, তবে খেয়াল করে দেখেছি সেই সময়টায় অঙ্কিতা থাকতো কলেজে। মোটের ওপর সমুদ্র আস্তে আস্তে আমাদের বন্ধুবৃত্ত থেকে ছিটকে যাচ্ছিল। আমরাও ওকে এড়িয়ে চলছিলাম। এরকম প্রায় মাস 6 চলল। তারপর একদিন একটা খারাপ খবর এলো আমাদের কানে।
রেল স্টেশন আমাদের পাড়া থেকে হেঁটে 7 মিনিটের পথ, তাই পাড়ার সবাই মোটামুটি হেঁটেই যাতায়াত করত। সেরকম অফিস ফেরতা কারোর মুখে এক মর্মান্তিক ঘটনার কথা শুনলাম। অঙ্কিতা কোথাও থেকে ফিরছিল। সে রেল লাইন পার হবার সময় টাউন লাইনে থ্রু ট্রেন অ্যানাউন্স হয়েছিল। ট্রেন অনেক দূরে ছিল বলে সে তাড়াতাড়ি পার হতে চেয়েছিল, হয়তো হয়েও যেত, কিন্তু তাড়াহুড়োয় তার পা পড়ে যায় দুটো লাইনের ফাঁকে। লক্ষ্য করে দেখেছি, ট্রেন খুব কাছাকাছি এলে খুব দ্রুত লাইনের ফাঁক বুঝে যায়। অঙ্কিতার ক্ষেত্রেও তাই হয়েছিল। তার একটা পা লক হয়ে গেল লাইনের ফাঁকে পড়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের সামনে মেয়েটা দেখেছিল থ্রু ট্রেন ছুটে আসছে বিভীষিকার মতো। প্রত্যক্ষদর্শীরা যদিও বলেছিল অঙ্কিতা নাকি একটুও চিৎকার চেঁচামেচি বা ছটফট করেনি, বরঞ্চ চুপ করে দাঁড়িয়ে যেন অপেক্ষা করছিল ট্রেন আসার। কথাটা আমাদের বিশ্বাস হয়নি। সেও কি সম্ভব? বলাই বাহুল্য, কোনোভাবেই আর বাঁচা সম্ভব হয়নি অঙ্কিতার। খবর পেয়ে আমরা যখন পৌঁছালাম তখন অঙ্কিতার ছিন্ন ভিন্ন দেহটাকে আর মানুষের বলে চেনা যাচ্ছে না। কিছুক্ষণ পরে রেলের ডোম একটা পলিথিন প্যাকেটে ভরে নিল অঙ্কিতাকে। নানা জায়গায় ঘুরে ঘুরে ডোমটা কুড়িয়ে নিচ্ছিল দেহের টুকরোগুলো। লাইনের পাশে বসে হড়হড় করে বমি করেছিলাম আমি। সমুদ্রকে এরপর দিন সাথে কেউ খুঁজে পায়নি। ওর বিধবা মা পাগলের মতো আমাদের কাছে ছুটে এসে হাত ধরে অনুরোধ করেছিলেন ওকে খুঁজে আনার। উনি বলার আগে থেকেই আমরা খুঁজে বেড়াচ্ছিলাম আমাদের বন্ধুকে, কিন্তু সমুদ্র যেন গায়েব হয়ে গিয়েছিল। আমরা পুলিশেও মিসিং ডায়েরি করেছিলাম, কিন্তু একটা কাঠ বেকার পাড়ার জঞ্জাল ছোড়ার জন্য পুলিশেরও তেমন মাথা ব্যথা ছিল না। আস্তে আস্তে থিতিয়ে পড়ছিল ঘটনাটা। শুধু সমুদ্রের মা আর আমরা 5 জন ভুলতে পারছিলাম না। এমন সময় ঠিক 7 দিন মাঝরাতে টোকা পড়ল আমার ঘরের দরজায়। আমার ঘরটা আমার বাড়ির মধ্যে একটু একটেটে। ইচ্ছে করেই এই ঘরটা বেছে নিয়েছি থাকার জন্য। ঘরের মধ্যে সিগারেট খেলেও আমার হিটলার বাবার নাকে গন্ধ যাওয়ার সম্ভাবনা নেই। প্রথমে টোকার আওয়াজ পেয়ে ভেবেছিলাম আবার বোধহয় পাড়ার কেউ অসুস্থ হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ডাক এসেছে। কিন্তু বিছানা ছেড়ে উঠতে উঠতে দ্বিতীয় টোকাটা কানে এলো। তখন একটু সন্দেহ হলো। টোকাটা মোটেই তাড়াহুড়োর নয়, বরং খুব ক্লান্তভাবে থেমে থেমে কেউ দরজা খোলার অনুরোধ করছে যেন। সেটার মধ্যে স্বার্থের দাবি নেই, গভীর আকুতি আছে। কৌতূহলী হয়ে লাইটটা জ্বালিয়ে দরজাটা অল্প ফাঁক করতেই চমকে উঠলাম। বাইরে দাঁড়িয়ে আছে সমুদ্র। এক মাথা উস্কো খুস্কো চুল। 7 দিন আগেও যে টি শার্টটা পরে ওকে শেষবার দেখেছিলাম এখনো ওটাই পরনে। আমি দরজা খুলতেই কোনো ভূমিকা না করেই বলে উঠল, একটা একটা সাহায্য করবি ভাই? ঠিক যেন রাত 1:30টার সময় কারুর বাড়ির দরজায় দাঁড়িয়ে তাকে ঘুম থেকে তুলে এটা বলাটাই স্বাভাবিক। অবাক আমি আগেই হয়েছিলাম, কিন্তু ওকে দেখে একটু মানসিক ভারসাম্যের অভাব রয়েছে বলে মনে হওয়াতে নিজেকে একটু সামলে নিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আয় না, ভেতরে আয়। মনে হচ্ছিল কোনো রকমে ওকে ঘরে ঢোকাই, সকাল পর্যন্ত যেভাবেই হোক ওকে ধরে রাখতে হবে, তারপর আমার বন্ধুদের খবর দেব। হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে সমুদ্র বলল, আমার সঙ্গে যাবি একটা জায়গায়? কোথায় যেতে চাস? সমুদ্র খাটের ওপরে বসে পড়ে হাত দিয়ে ওর পাশের জায়গায় দেখিয়ে আমাকে বসতে ইশারা করলো। তারপর পাশে রাখা জলের জগ থেকে ঢক ঢক করে প্রায় অর্ধেক জল শেষ করে গাল বেয়ে গড়িয়ে পড়া জলের ধারা হাতের চেটোয় মুছতে মুছতে বলল, পুরুলি। আমার মুখ হাঁ হয়ে গেল। বলে কি, হঠাৎ কথা নেই বার্তা নেই, পুরুলিয়া! আমি ওকে বললাম, সে না হয় যাব, কিন্তু ব্যাপারটা একটু খুলে বল দেখি। এতদিন কোথায় ছিলি, আর এখন এত রাতেই বা এলি কোত্থেকে? মাসিমা তো খুব কান্নাকাটি করছে, তুই বাড়িতে গেছিলি? আর তাছাড়া পুরুলিয়া যেতে চাইছিস কেন? সমুদ্রকে দেখে মনে হচ্ছিল না আমার একটাও কথা ওর কানে ঢুকছে। মিনিট খানেক পর উত্তর এলো, তাই বুঝলাম ও সবই শুনেছে। এখন যাব না মায়ের কাছে, গেলে আটকে পড়বো। পুরুলিয়া থেকে ফিরে একেবারেই যাব। আবার নীরবতা। কয়েক মিনিট পর মুখ খুলল,
তুই হয়তো জানিস না, অঙ্কিতা ফুটলরিস্টিক্স নিয়ে পড়াশোনা করছিল। যতক্ষণ আমাদের মধ্যে দেখা হতো তার বেশ অনেকটা সময় কাটতো ওর মুখে এইসব শুনে। লেখাপড়া পাগল মেয়ে ছিল, ওর সঙ্গে মিশে আমার মধ্যেও নতুন করে চালিয়ে যাচ্ছিল পড়াশোনার ইচ্ছাটা। বলতে বলতে দু চোখ জলে ভরে উঠল সমুদ্রের। নিজেকে একটু সামলে নিয়ে বলতে থাকলো সে। ওর কাছেই শুনেছিলাম পুরুলিয়ার আদিবাসী গ্রামের রহস্যের কথা। যদিও সেই আদিবাসী সম্প্রদায় খুব সন্তর্পণে বাকি প্রতিনির কাছ থেকে লুকিয়ে রেখেছে তাদের এই রহস্য। কিছুদিন আগে অঙ্কিতা আর ওর কয়েকজন সহপাঠী কলেজ থেকে এক্সকারশনে গিয়েছিল সেই গ্রামে। সেখানে দুদিন থাকার সুবাদে ওরা এই কথা জানতে পারে। আমি অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু রহস্যটা কি? ওই গ্রামে এক আদিবাসী দেবীর মন্দির আছে। সেই মন্দিরের দরজা আজ বহু বছর ধরে বন্ধ। কেউ জানে না মন্দিরের ভেতরে কি আছে। বাইরে থেকেই পূজিত হন দেবী। মন্দিরের দরজার ঠিক বাইরে একটা বড় পাথর রাখা থাকে। সেই পাথরকেই দেবীগানে পুজো করা হয়। অদ্ভুত ব্যাপারটা হলো ওই দেবীর নাম কেউ জানে না। বহু বছর ধরে তার পুজো প্রচলিত, তাই এখনো সবাই ভয় ভক্তিতে পুজো করে চলেছে। আদিবাসীরা বিশ্বাস করে ওই মন্দিরের দরজা খুললে তার উপর নেমে আসবে এক ভয়ঙ্কর অভিশাপ। দরজা খোলার কয়েকদিনের মধ্যে এক মর্মান্তিক ও শিউরে ওঠার মতো সাংঘাতিক মৃত্যু হবে তার। শুধু তাই না, তার আত্মা চিরকালের জন্য বন্দী হয়ে পড়বে ওই মন্দিরের দরজার পিছনে। সমুদ্রের কথাগুলো শুনে বিশ্বাস তো হচ্ছিল নাই, তবে একটা সন্দেহ যাচ্ছিল। ইতস্তত করে জিজ্ঞেস করেই ফেললাম, সমু, অঙ্কিতা কি তাহলে? আমার কথা শেষ হওয়ার আগেই সমুদ্র নিজের হাত দিয়ে মাথার চুল খামচে ধরে চেঁচিয়ে উঠল, অঙ্কিতা ওই মন্দিরের দরজা খুলে ফেলেছিল। ও পুরো ব্যাপারটাকে একটা লোককথা হিসেবে দেখেছিল। ওর বন্ধুরা নাকি ওকে অনেক বারণ করেছিল, কিন্তু ও কোনো কথা শোনে। যেদিন ওরা ওখানে পৌঁছায় সেদিন রাতেই অঙ্কিতা আর ওর দুই বন্ধু রাহুল আর মিরাজকে কোনো মতে রাজি করিয়ে ওই মন্দিরে যায়। যে গেস্ট হাউসে ওরা উঠেছিল সেখানকার চৌকিদারকে টাকা খাইয়ে দুটো শাবল জোগাড় করেছিল। তারপর মন্দিরের তালা ভেঙে ফেলেছিল ওরা। ফিরে এসে ঘটনাটা বসিয়ে বর্ণনা করেছিল আমাকে অঙ্কিতা। আমি বাধা দিলাম সমুদ্রকে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তার মানে ওর দুই বন্ধুরও তো এতদিনে মারা যাওয়া উচিত। আমিও ঠিক এটাই ভেবেছিলাম জানিস। তাই অঙ্কিতা মারা যাওয়ার পর এই কদিন পাগলের মতো ঘুরেছি ওদের সন্ধানে। ওদের কলেজে গিয়ে জানতে পারলাম অঙ্কিতার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ওরা কলেজে আসা বন্ধ করে দিয়েছে। জানতে পারলাম ওরা ওরা দুজনেই হোস্টেলে থাকে। এক একজনের বাড়ি গেলাম। একজনের বাড়ি বর্ধমান, অন্যজনের বাড়ি মুর্শিদাবাদ। হোস্টেলে গিয়ে শুনলাম দুজনের কেউই হোস্টেলে নেই, বাড়িতে গেছে। অজ্ঞতা একে একে দুজনের বাড়িতে গেলাম। দুজনেই শারীরিকভাবে সুস্থ আছে, যে মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি ওদের জিজ্ঞেস করে যা উদ্ধার করলাম তা হলো ওরা তিনজনে মন্দিরের দরজা ভেঙেছিল ঠিকই, কিন্তু একদম শেষে গিয়ে কিছুতেই তালার বাকি অংশ ভেঙে পড়তে চাইছিল না। অদ্ভুতভাবে অঙ্কিতার শাবলের চাপ দিতেই ভেঙে পড়ে পুরো তালাটা। অঙ্কিতাই দরজা খোলে হাতের চাপে, কিন্তু ভেতরে চাপ চাপ অন্ধকারে কিছুই দেখতে পায়নি। এই সময় রাহুল আর মিরাজ পুরোপুরি বেঁকে বসে। তখন বাধ্য হয়ে চলে আসতে হয় অঙ্কিতাকে, কিন্তু সেভাবে দেখতে গেলে অঙ্কিতাই মন্দিরের দরজা খুলেছিল, তাই অভিশাপ ওর উপরেই নেমে এসেছে। আমি অবিশ্বাসের কণ্ঠে সমুদ্রকে বললাম, তুই এসব বিশ্বাস করিস? সেই তো বিশ্বাস করতে চাই না বলি একবার একবার যেতে চাই ওখানে, দেখতে চাই নিজের চোখে সব কিছু। তুই জানিস না, এই কদিন দু চোখের পাতা এক করতে পারিনি। চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি শতাব্দী প্রাচীন এক মন্দিরের ভাঙাচোরা দরজা, যার ভেতর থেকে ভেসে আসছে করুণ চিৎকার, অঙ্কিতার গলা। জানি এই সবই আমার দুর্বল মনের কল্পনা, কিন্তু তবুও
একবারের জন্য চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করতে চাই। এটা মনে আসার পর তোর কথাই সবার আগে আমার মনে পড়েছিল। যাবি তো মৃণাল? আমি মনে মনে অন্য কথা ভাবছিলাম। অঙ্কিতার মৃত্যু আর মন্দিরের দরজা খোলার বিষয়টা সম্পূর্ণ কাকতালীয়, তাতে সন্দেহ নেই, কিন্তু আমি যদি যেতে অস্বীকার করি তাহলে হয় সমুদ্র একাই যাবে, নয়তো সারা জীবন এই কৌতূহল ওকে কুঁড়ে কুঁড়ে খাবে। তার চেয়ে একবার যদি নিজের চোখে দেখে আসতে পারে অঙ্কিতার আত্মা ওখানে আটকে নেই, সবটাই একটা অন্ধবিশ্বাস, তাহলে হয়তো সহজে জীবনে ফিরতে পারবে সমুদ্র। পরদিন সকালে পুরুলিয়া যাওয়ার ট্রেন ধরবো বলে ওকে কথা দিলাম। সমুদ্র আস্তে হয়ে শিশুর মতো বাকি রাতটা আমার পাশে শুয়ে ঘুমালো। একবারও স্বপ্ন দেখে জাগতে বা চিৎকার করতে দেখলাম না। বুঝলাম আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। শুধু যাওয়ার কথাতেই ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে। একবার ওখান থেকে ঘুরে এলে অঙ্কিতাকে পুরোপুরি ভুলে যেতে সময় লাগবে না সমুদ্রের। আদিবাসী গ্রামটা সোন পাহাড়ি নামে একটা ছোট টিলার ওপরে। চারিদিক সবুজে সবুজ, আশেপাশে এরকম আরও বেশ কিছু ছোট ছোট টিলা দেখা যায়। দুপুর পৌঁছে গিয়ে আমরা উঠলাম সেই গেস্ট হাউসে। এখানে অঙ্কিতারা উঠেছিল। অবশ্য এটা ছাড়া তেমন জায়গা নেই থাকার। বেড়াতে আসার জন্য খুব একটা জনপ্রিয় নয় এই গ্রাম। গেস্ট হাউসে জিনিসপত্র রেখে আর দুপুরের জন্য গরম গরম বন মুরগির ঝোল আর ভাতের অর্ডার দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। গেস্ট হাউসে আমরা ছাড়া আর অতিথি নেই। বুঝলাম সারা বছর এরা প্রায় মাছিই তাড়ায়। রিসেপশনে বসা ভদ্রলোকের দিকে এগিয়ে গিয়ে খাবার অর্ডার দিতে দিতে নানা রকম গল্প করছিলাম। ভদ্রলোকের বয়স ওই বছর 45। কথায় পুরুলিয়ার আঞ্চলিক উপভাষার টান স্পষ্ট। কথায় কথায় ওকে জিজ্ঞেস করে যা জানতে পারলাম, কিছুদিন আগে কলকাতার কলেজের একটা টিম এসেছিল এখানে। ওরা যেদিন এখান থেকে চলে যাবে সেদিন সকালে মন্দিরের দরজা তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। মন্দিরের বাইরে দুটো শাবল মেলে ম্যানেজার বাবু দেখতে গিয়েছিলেন। তারপরই আবিষ্কৃত হয় গেস্ট হাউসের দুটো শাবল গায়েব। সন্দেহ পড়ে কলেজের ছেলে মেয়েগুলোর উপরে, কিন্তু ততক্ষণে ওরা রওনা হয়ে গেছে স্টেশনের উদ্দেশ্যে। গেস্ট হাউসের চৌকিদারও নিখোঁজ। সম্ভবত মন্দিরের দরজার তালা ভাঙার সংবাদ পেয়েই সে পালিয়েছে, কারণ শাবল দুটো তার ঘরেই রাখা থাকতো। গ্রামের লোক খুব ক্ষেপে গিয়েছিল। তারা ছেলে মেয়েগুলোকে তাড়া করে স্টেশন অবধি যেতে চেয়েছিল, কিন্তু মন্দিরের পুরোহিত বাধা দেন। তিনি ওদের বুঝিয়ে বলেন যে বা যারা এই কাজ করেছে তারা এমনিই তো শাস্তি পাবে, অভিশাপ তো তাদের ছাড়বে না, আর এ কাজের ফলে গ্রামের বা গ্রামবাসীর কোনো ক্ষতি হবার সম্ভাবনা নেই। তবে কেন শুধু শুধু ঝামেলা পাকানো? এ কথা শুনে আদিবাসীরা শান্ত হলো। যদিও ভদ্রলোক বেশ অবাক হলেন যে আমরা কিভাবে এসব কথা জানলাম। আমি কোনো মতে এ কথা ম্যানেজ করলাম যে আমার এক সাংবাদিক বন্ধুর কাছ থেকে জেনেছি। আমি আর সমুদ্র মিনিট 10 এবড়ো খেবড়ো পথে হেঁটে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। একটা ছোট টিলার উপরে পুরনো জরাজীর্ণ মন্দিরটাকে দেখলে দিনের বেলাতেও একটু গা ছমছম করে। চারিদিকে বড় বড় গাছ, তাদের ছায়াও দিনের আলোকে প্রখরভাবে মন্দিরের চারপাশে প্রবেশ করতে দেয়নি। একটা ছায়া ছায়া মাদকতা ঘিরে রেখেছে মন্দিরের আশপাশ। মন্দিরের চত্বরে পৌঁছাতে হলে অল্প একটু পথ চড়াই উঠতে হয়। পথটা পায়ে হাঁটা সুড়ি পথ। আমি আর সমুদ্র সেই পথে হেঁটে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। লালচে ইটের তৈরি মন্দিরের পিছনের অংশ প্রায় ধসে এসেছে। সামনের অংশ যে কোনো দিন ভেঙে পড়তে পারে। এবার আমি বুঝতে পারছিলাম মন্দিরে প্রবেশ করার সম্পর্কে এত অভিশাপ ইত্যাদির গল্প ছড়িয়ে নিষেধাজ্ঞা জারির কারণ। সাধারণত ধর্মীয় কুসংস্কারের পিছনে প্রায়শই কোনো না কোনো পার্থিব ভিত্তি থাকে। মন্দিরে প্রবেশ করলে যে কোনো সময়ে কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিশাপের কথা ছড়িয়ে কৌতূহলী মানুষকে বেঁধে রাখার চেষ্টা আর কি। দেখলাম মন্দিরের দরজায় নতুন তালা ঝুলছে। বোঝাই যায় ওই ঘটনার পর এই তালা লাগানো হয়েছে। এছাড়া দরজার সামনে একটা বেশ বড়সড় পাথরকে
শক্ত পুক্ত করে বসানো রয়েছে, যার সর্বাঙ্গে সিঁদুর মাখানো। সেটাকে দরজা শুদ্ধ বেশ একটা মোটা শিকল দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এটা বোধহয় আগে ছিল না। আমরা মন্দিরের চারপাশ ঘুরে ফিরে দেখছিলাম। হঠাৎ সমুদ্র আমাকে বলল, তুই গেস্ট হাউসে ফিরে যা মৃণাল, আমি একটু পরে আসছি। একটু এখানে নির্জনে বসতে চাই, একা। দেখতে চাই অঙ্কিতা সত্যিই এখানে বন্দি কিনা। ও এখানে থাকলে আমি ঠিক বুঝতে পারবো, ওর শ্বাস প্রশ্বাসও আমি অনুভব করতে পারবো। এইবার একটু ভয় পেলাম। সমুদ্রকে একা রেখে যাব? যদি আবেগপ্রবণ হয়ে ও কিছু করে বসে, তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তাই ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাওয়ারই চেষ্টা করছিলাম, কিন্তু অনেকক্ষণ বোঝানোর পর ওর চোয়াল যখন আলগা হলো না, তখন মাথায় দুশ্চিন্তা নিয়ে ফিরে চললাম গেস্ট হাউসে। তখন বেলা প্রায় 3টে। খিদেই পেটে ইঁদুর ছুটাছুটি করছে। এত রাগ হচ্ছিল সমুদ্রের ওপর যে গেস্ট হাউসে ফিরে একাই খেয়ে নিলাম। খেয়ে উঠতে উঠতে বেলা প্রায় 4:15 বাজলো। তখনও সমুদ্রের দেখা নেই। গত রাতে ভালো ঘুম হয়নি। ক্লান্তিতে বিছানায় গড়িয়ে পড়লাম। কখন যে ঘুমে চোখ জুড়ে এলো তা নিজেও বুঝতে পারিনি। ঘুম যখন ভাঙলো তখন ঘড়ির কাঁটা 6টা ছাড়িয়ে এগিয়ে চলেছে। প্রথমে মনে এলো যে কথা, তা হলো সমুদ্র কি ফেরেনি, নাকি আমি এত গভীর ঘুমিয়েছি যে দরজায় করাঘাত শুনতে পাইনি। ধড়মড় করে উঠে দরজায় খিল দিয়ে নিচেই গেলাম। রিসেপশনে জিজ্ঞেস করতে জানতে পারলাম সমুদ্র ফেরেনি। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। নিজের উপরেই রাগ হচ্ছিল। কিভাবে আমি এতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারলাম? ঘুমিয়ে পড়লাম কি করে? কোনো রকমে ঘরে ফিরে জামা প্যান্ট পাল্টে বেরিয়ে পড়লাম। সঙ্গে নিলাম একটা 3 ব্যাটারি টর্চ। একবার ভাবলাম গেস্ট হাউসে জানাবো কিনা, তারপর বুঝলাম সেটা বুদ্ধিমানের কাজ হবে না। একই সদ্য ঘটে যাওয়া ঘটনা নিয়ে গ্রামের হাওয়া গরম রয়েছে, তার মধ্যে আবার এ কথা জানলে জানি না এরা কি করবে। হয়তো পুলিশ ডেকে ধরিয়েও দিতে পারে। যদি গিয়ে দেখি সমুদ্র বহাল তবিয়াতে ওখানে বসে আছে, তখন এসব পাঁচকান করার জন্য হয়তো আফসোস হবে। মন্দিরে পৌঁছানোর পুরো রাস্তাটাই অন্ধকারে ঢাকা। আমি বারবার টর্চ জ্বালিয়ে নিভিয়ে যেতে লাগলাম। সবচেয়ে ভয় করছিল সাপখোপের কথা ভেবে। যাই হোক, নির্বিঘ্নে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। আগেই চারিদিকে ঘুরে দেখলাম সমুদ্রকে দেখা যায় কিনা, কিন্তু না, কোথাও নেই সে। তারপর গলা ছেড়ে ওর নাম ধরে ডাকতে লাগলাম, সমু, সমু, তুই কোথায়? সমু। আমার গলার স্বর অন্ধকারে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে এদিক ওদিক টর্চের আলো ফেলে দেখার চেষ্টা করছিলাম সমুদ্রকে দেখা যায় কি না। একটা অজানা আশঙ্কায় হৃৎপিণ্ডের ধুকপুকানি অনেক গুণ বেড়ে গেল। সহসা টর্চের আলো মন্দিরের দরজার উপর পড়তেই আমি চমকে উঠলাম। দরজাটা খোলা, পুরো হাট করে খোলা না। একটা দরজা বন্ধ, অন্যটা অর্ধেক খোলা। দেখেই মনে হলো কেউ যেন ওই খোলা অংশ দিয়ে ভেতরে ঢুকেছে। সমুদ্র ছাড়া আর কেই বা হতে পারে। সামনে পাথরটা যথাস্থানে রয়েছে, তাকে ঘিরে বেড়ার মতো করে লাগানো মোটা শিকলটাও আছে। দরজা দিয়ে ঢুকতে গেলে পাথরটার গা ঘেঁষে গুড়ি মেরে এগিয়ে শিকলের ঘেরা টোপের তলা দিয়ে ঢুকতে হবে। আগে যখন এখানে শিকল ছিল না, তখন কাজটা এখনকার থেকে সহজে করা যেত বলেই মনে হয়। কিন্তু এখন সমুদ্র রোগা পাতলা চেহারা নিয়ে গলে যেতে পারলেও আমার লম্বা চওড়া পেটানো শরীর গলতে নিঃসন্দেহে বেগ পেতে হবে। কিন্তু আপাতত এছাড়া কোনো উপায় আছে বলে মনে হলো না। টর্চটা শিকলের নিচ দিয়ে হাত বাড়িয়ে জ্বলন্ত অবস্থাতেই আগে দরজার কাছাকাছি পৌঁছে দিলাম।
আলোর দিকটা আমার দিকে করে কোনো মতে স্থির করে রাখতে সক্ষম হলাম, যাতে গড়িয়ে না যায়। তারপর প্রায় শুয়ে পড়ে বুকে হেঁটে খেঁচতে হেঁচড়ে অবশেষে পৌঁছাতে পারলাম দরজার কাছে। এই প্রথম দরজার মুখোমুখি দাঁড়িয়ে সত্যিকারের ভয় অনুভব করলাম। সামনেই একটা আধখোলা দরজা, যার ভিতরে কি আছে তা কেউ জানে না। একটা ভ্যাপসা স্যাঁতস্যাঁতে গন্ধ আধখোলা পাল্লার ভিতর থেকে এসে জোরালোভাবে ধাক্কা দিচ্ছে নাকে। পিছনে বিশ্ব চরাচর পরিব্যাপ্ত করা অন্ধকার, মাঝে মাঝে গাছের পাতার ফাঁক দিয়ে বয়ে যাওয়া হাওয়ার শোঁ শোঁ শব্দ সম্পূর্ণ পরিবেশটাকেই কেমন যেন অপার্থিব করে তুলেছে। টর্চটা হাতে তুলে নিয়েছিলাম ঠিকই, কিন্তু কেন জানি না দরজার ফাঁক দিয়ে ভেতরে আলো ফেলতে কেমন দ্বিধা হচ্ছিল। মনে হচ্ছিল অনধিকার প্রবেশ করে মন্দিরের ভেতরে বসবাসকারী এত বছরের অন্ধকারকে ঢাকা পড়ে থাকা সত্যি অথবা মিথ্যেটাকে জানার কোনো অধিকার আমার বা অন্য কারোর নেই। হঠাৎ খুব রাগ হলো অঙ্কিতার ওপর। কি প্রয়োজন ছিল ওর মন্দিরের এত বছরের চাপা পড়ে থাকার রহস্যকে জানার? নিজেকে অপরাধী মনে হচ্ছিল। মনে মনে কার কাছে ক্ষমা চাইলাম জানি না, কিন্তু বিড়বিড় করে বললাম, তোমার একান্ত নিজস্ব অন্দরে অনধিকার প্রবেশের জন্য আমায় ক্ষমা করো। প্রায় সঙ্গে সঙ্গেই এক হাতে ধাক্কা দিয়ে খুলে ফেললাম একদিকের বন্ধ পাল্লাটা। আর্তনাদ করে দরজাটা খানিকটা ফাঁক হয়ে গেল ঠিকই, কিন্তু ভেতরের অন্ধকার একটুও হালকা হলো না। আমি মুখটা ভেতরে গলিয়ে গলা তুললাম, সমু, তুই কি এখানে? উত্তর পাওয়ার আশা ছিল না, কিন্তু উত্তর এলো। আয় মৃণাল, আমি জানতাম তুই আসবি। আয়, ভেতরে আয়। সমুদ্রের গলা শুনে আমার ধরে প্রাণ ফিরে এলো। চৌকাঠ টেঙে ভেতরে প্রবেশ করতেই কোনো এক ম্যাজিকে আমার হাতের টর্চ নিভে গেল। আমার মন বিশ্বাস করতে চাইছিল মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হয়তো চাইছেন না তার রহস্য কেউ দেখে ফেলুক, জেনে ফেলুক, কিন্তু মাথা বলছিল হয়তো টর্চের ব্যাটারি ডাউন হয়ে গেছে অথবা অন্য কোনো টেকনিক্যাল সমস্যা। ডান হাতের টর্চটা ধরে বাঁ হাতের তালুর ওপর ঠুকে ঠুকে জ্বালানোর চেষ্টা করছিলাম। এমন সময় কানে এলো একটা সমবেত চাপা হাসির শব্দ। একটাই শব্দ, তবে একাধিক কণ্ঠস্বরে। বুঝতে পারছি খুব অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু হাসিটার বর্ণনা করতে গেলে আর কিভাবে বলবো তা বুঝতে পারছি না। বুঝতে পারছি সমুদ্র হাসছে, অথচ ওর গলা থেকে একই সঙ্গে দুটো শব্দ বেরোচ্ছে। মোটা ও মিহি দুটো গলা সঙ্গে একইভাবে হাসলে যেমন শোনায়। একটু আগে ও যখন কথা বলছিল তখন আমার খুব চেনা গলার স্বরটাই শুনতে পেয়েছিলাম। অবাক হয়ে হাসির শব্দ লক্ষ্য করে সেদিকে তাকাতেই দেখলাম সমুদ্র আমার খুব কাছে দাঁড়িয়ে। অন্ধকারে জল করছে ওর চোখ দুটো। ছকছকে সাদা দাঁত বার করে এসে হাসলো। তারপর বলল, কি রে, হ্যাঁ, ভয় পেলি নাকি? সেই গলা। একজন সমুদ্রের ভেতর থেকে যেন দুজন মানুষ কথা বলছে। এক মুহূর্তের জন্য আমার মনে হলো সমুদ্রের শরীর থেকে যে কথা বলছে সে অঙ্কিতা। সারা শরীর শিউরে উঠল। একবার পিছন ফিরে দরজার দিকে তাকালাম, কখন সে দরজা বন্ধ হয়ে গেছে জানি না, কে বন্ধ করলো তাও জানি না। এদিকে সমুদ্র সেই অপার্থিব কণ্ঠে বলে চলেছে, ভয় পাস না মৃণাল, বাইরের পৃথিবীর সব নিয়ম, সব প্রযুক্তি এই মন্দিরের ভিতরে অচল।
এখানে সময় থমকে রয়েছে কয়েক শতাব্দী ধরে। সেই জন্যই তো টর্চ এখানে কাজ করবে না। আমার পা দুটো কাঁপছিল, ইচ্ছে করছিল সমুদ্রের হাত ধরে টেনে এক ছুটে বেরিয়ে পড়ি, কিন্তু কাকে নিয়ে বেরোবো? এই সমুদ্র কি সেই সমুদ্র? আর ওকে একা ফেলে রেখেই বা পালাই কি করে? কাঁপা গলায় বলে উঠলাম, তোর কি হয়েছে সমু? তুই এভাবে কথা বলছিস কেন? আবার সেই অমানসিক হাসলো সমুদ্র, তারপর বলল, বুঝতে পারলি না? অঙ্কিতা আছে তো আমার সঙ্গে, একই দেহে একই মনে, আর আমরা দুজন আলাদা হব না। অঙ্কিতাকে আমি এখান থেকে নিয়ে যাব। যে জন্য এখানে এসেছি আমরা, তা পুরোপুরি সফল মৃণাল। তুই না থাকলে সব কিছুই হতো না। তোর কাছে আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এই অন্ধকার যেন আমার গলা টিপে ধরছে। হাঁপাতে হাঁপাতে বলে উঠলাম, তোর মাথা খারাপ হয়ে গেছে সমু। কি বলছিস তুই? কোথায় অঙ্কিতা? তুই এখান থেকে চল, আমি তোকে কলকাতায় ভালো ডাক্তার দেখাবো, তুই সুস্থ হয়ে যাবি। সমু, তোর মনের ভুল সব। সমুদ্রের চোখ দুটো ধাপ করে জ্বলে উঠল। তারপর একটা মেয়েদের কণ্ঠস্বর কানে এলো, ভুল নয় মৃণাল, সমুদ্র যা বলছে সব সত্যি। আমি আছি ওর সঙ্গে একই দেহে। সমুদ্রের ঠোঁট এতটুকু নড়ছে না, ও শুধু নির্মেষ চেয়ে রয়েছে আমার দিকে। অথচ অঙ্কিতার গলা ভেসে আসছে ওরই শরীর থেকে। আমি কি স্বপ্ন দেখছি? কোনো দুঃস্বপ্ন, নাকি সমুদ্র ভেন্ট্রিলোকুইজম করছে? কিন্তু এত বছরে তো কখনো শুনিনি এই বিদ্যাও জানে বলে। তার উপর এত সুন্দর পারফেকশনের সঙ্গে করছে কাজটা। আমি এখান থেকে মুক্তি চাই মৃণাল। খেলার ছলে আমার জীবন, আমার সব স্বপ্ন, ভবিষ্যৎ সব কিছু নষ্ট করে ফেলেছি। আমার শরীর শেষ হয়ে গেছে, আত্মা আটকে পড়েছে এই চির অন্ধকারে। কিন্তু এবার আমি এখান থেকে মুক্তি চাই, আর সেজন্য চাই তোর সাহায্য। আমি কিভাবে সাহায্য করব? সমুদ্র আমার হাত ধরল। বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শে শিউরে উঠলাম। আমি যে মুহূর্তে এই মন্দিরের দরজা খুলে ভিতরে ঢুকেছিলাম, সেই মুহূর্তে আমার শরীর থেকে আত্মা আলাদা হয়ে গিয়েছিল। আমার শরীরটা পড়ে গিয়েছিল মাটিতে। রাহুল আর মীরাজ সেই দৃশ্য দেখে আমাকে মৃত ভেবে তখনই পালিয়ে যায় গেস্ট হাউসে। গভীর রাতে আমি একা ফিরেছিলাম। ওরা যা ভেবেছিল ঠিকই ভেবেছিল। আমি তখন মৃতই। আমার আত্মাহীন শরীরে প্রবেশ করেছিল না জানি কবে থেকে বন্দি অন্য এক আত্মা। কেউ বুঝতে পারেনি। কলকাতায় পৌঁছানোর 2-1 দিনের মধ্যে ট্রেনের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে যায় আমার শরীর। তাতেই মুক্তি পেয়েছিল সেই আত্মা। অঙ্কিতা বা সমুদ্রের কথায় বাধা দিয়ে বলে উঠলাম, দাঁড়াও 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 দাঁড়াও, সমুদ্র তো আমাকে এত কথা বলেনি। তাছাড়া ও বলেছিল তুমি ওকে ফিরে গিয়ে বলেছো এসব ঘটনা, কিন্তু ততদিনে তো তোমার দেহে অন্য আত্মার বাস। ঠিক ধরেছিস। আসলে এখানে আসার আগেই অঙ্কিতা এই মন্দিরের সম্পর্কে জানতো। আমাকে বলেছিল সুযোগ পেলে ও মন্দিরে ঢুকে দেখতে চায়। সমুদ্রের সেই দৈত্য কণ্ঠ শোনা গেল। ওর মুখ নড়ছে এবার। অঙ্কিতা এখান থেকে ফিরে যাবার পর আমার সঙ্গে একটিবারও দেখা করেনি। তখনই সন্দেহ হয়েছিল আমার। তারপর ওর সেই ভয়াবহ মৃত্যু। আমি তখনই দেখা করি ওর বন্ধুদের সঙ্গে। তোকে সব বলিনি যদি তুই ভয় পেয়ে আসতে রাজি না হতিস।
সেটুকুই বলেছি। যতটা বললে তোর পক্ষে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া সহজ হবে। কিন্তু সমুদ্র, আজ যে তুই এই দরজা খুলে ঢুকলি, অভিশাপ থেকে তো তুইও রক্ষা পাবি না। আর আমি তোদের কিভাবে সাহায্য করব? আমার আরো কাছে ঘেঁষে এলো সমুদ্র। ওর ঠান্ডা নিঃশ্বাস আমার গাল বেয়ে গলা ছুঁয়ে নেমে যাচ্ছে। ফিসফিসে খসখসে দ্বৈত কণ্ঠে বলে উঠল সে, রেহাই পেতে চাই। আমি এসেছি এখান থেকে অঙ্কিতাকে উদ্ধার করে নিয়ে যেতে। ওকে নিয়ে এখন বেরিয়ে যাব। তার কয়েকদিনের মধ্যে কোনো বিভৎস মৃত্যু নেমে আসবে আমাদের উপর। তারপর দুজনেই মুক্ত। কেউ আর বন্দি করে রাখতে পারবে না আমাদের। আর এই জন্যই তোকে প্রয়োজন মৃণাল। তুই সাহায্য করবি অঙ্কিতাকে এখান থেকে বেরোতে। আমার গলা শুকিয়ে আসছে, শ্বাসকষ্ট বেড়েই চলেছে। কোনো রকমে বললাম, কিভাবে? তুই বোধহয় খেয়াল করিসনি, আমি আর তুই দুজনেই এখন মন্দিরের ভেতরে। আমাদের দুজনের আত্মাও বন্দী হয়ে গেছে এখানে। তাই মন্দিরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। এবার সেই দরজা খুলবে তখনই যখন অন্য কোনো আত্মা অন্যের শরীর ধারণ করে বেরিয়ে যাবে। এই মুহূর্তে এখানে 3টে আত্মা আর 2টো শরীর। আত্মা নিজের শরীরে আর প্রবেশ করতে পারবে না। তাই আমার আত্মা ঢুকবে তোর শরীরে, আর অঙ্কিতার আত্মা তো আমার শরীরে আছেই। এভাবে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আমার সারা শরীরে ঘামের বন্যা, চোখ দুটো খুলে রাখতে পারছি না। জন্মের ঘুম এসে চেপে ধরেছে আমাকে। এদিকে চোখ পুছলেই দেখতে পাচ্ছি নানা রঙের আলোর রোশনাই। জোর করে চোখ পুছলাম। সামনে মেঝেতে পড়ে রয়েছে আমার অচেতন দেহ। আমি বেশ কিছুটা ওপর থেকেই নিজেকে দেখছি। আমার দেহের সামনে দাঁড়িয়ে সমুদ্র। কয়েক সেকেন্ড আমার দেহটা উঠে দাঁড়ালো, এগিয়ে এলো সমুদ্রের দিকে। সমুদ্রকে আলিঙ্গন করে গভীর চুম্বন করলো সে। তারপর দুজনে হাত ধরাধরি করে এগিয়ে গেল দরজার দিকে। আরও বিস্ময়ে দরজাটা খোলা, আর বাইরে থেকে হাজার সূর্যের আলোর ছটা যেন দেখা যাচ্ছে। অথচ সেই আলো এতটুকুও কমাতে পারছে না ভেতরের অন্ধকার। ওরা বেরিয়ে যেতেই দরজা বন্ধ হয়ে গেল। এ দরজা আবার শুধু বাইরে থেকেই খুলবে। গলা চিরে বেরিয়ে এলো বুক ফাটা আর্তনাদ। ভুল বললাম, গলা, বুক এর কোনোটাই কি আত্মার থাকে? আপনারা শুনছিলেন বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা গল্প ভাঙা মন্দিরের অভিশাপ। গল্প পাঠে সৌভিক, অঙ্কিতার চরিত্রে প্রতিভা, সমুদ্রের কণ্ঠে শুভদীপ ও সৌভিক এবং গল্পের সূত্রধার আমি শুভদীপ।